রাজনৈতিক অঙ্গনে এখন আলোচিত একটি নতুন নাম সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তাকে ঘিরে একটি রাজনৈতিক মেরুকরণেরও আলোচনা বিভিন্ন মহলে চলছে। ঠিক সেই সময় তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং ২৪-এর যে গণঅভ্যুত্থান, জুলাই আগস্টের বিপ্লব বা গণঅভ্যুত্থান, তার একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে এটি একটি আধা বিপ্লব, কিভাবে বেহাত হলো, কিভাবে আবারও স্বৈরতন্ত্রের জালে বাধা পড়ল, একটা সম্ভাবনা, একটা বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আবার সেই বঙ্গভবন, সংবিধান বা রাষ্ট্রপতি সেই কাঠামোর মধ্যে ঢুকে গেল। অর্থাৎ বিপ্লব সফল হলো না। একটা বিপ্লবী পরিষদ যদি হতো, সমস্ত কিছু যদি পাল্টে দেওয়া যেত, তাহলে এই বঙ্গভবন দখল হতো, রাষ্ট্রপতি থাকতো না, এবং যারা নিষ্ঠুরতা চালিয়েছে সেই জেনারেল যারা জড়িত ছিল, সাবেক সেনা, সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে, তাদের বিচার হতো, অন্যান্য বাকি সবারই বিচার হতো। কিন্তু দেখা গেল যে সব কিছু তছনছ হয়ে গেল। তিনি একটি লম্বা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে ৩টি গণঅভ্যুত্থানের প্রথমটি ঘটে ১৯৭১ সালে, এরপর ৯০ এবং সবশেষ ২৪-এ। তবে ২৪-এর বিপ্লবকে আধা বিপ্লব বলে আখ্যা দিয়েছেন তিনি। সেই সাথে বিপ্লবীরা কিভাবে নতুন ভবিষ্যৎ বিনির্মাণের সুযোগ হারালো সেই বিষয়ে কথা বলেছেন। পোস্টে তিনি তার নিজের কথা বলেন যে শেখ হাসিনা তাকে কিভাবে বিরক্ত ছিলেন, তিনি যে ফেসবুকের কাভার পেজ লাল করেছিলেন সেটা তোলার জন্য চেষ্টা করেছেন, এবং ছাত্ররা যে গণহত্যা চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, সেই ছবিগুলি তার কাছে শেয়ার করতেন, তার সঙ্গে কথা বলতে চেয়েছেন, কিন্তু তিনি রেসপন্স করেননি। এসব নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও তিনি তুলে ধরেছেন। পোস্টে তিনি বলেন ২০২৪ সালে তৃতীয় প্রধান ঘটনাটি ঘটে, যাকে আধা বিপ্লব বলা যেতে পারে, কারণ পুরোপুরি বিকশিত হবার আগেই ফ্যাসিবাদী সরকারের সংবিধান, রাষ্ট্রপতি এবং সামরিক বাহিনী মিলে একে আটকে দেয়। বঙ্গভবনকে বড় ধরনের বিপ্লবের হাত থেকে বাঁচিয়ে রাখা হয়। ২৪-এর বিপ্লব ঘিরে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা এখনো সম্ভব নয়, তার ব্যাখ্যা দেন সাবেক সেনাপ্রধান। তিনি জানান, সেনাবাহিনীর অবস্থান খানিকটা দ্বিধাগ্রস্ত হলেও গুরুত্বপূর্ণ ছিল। সেই সঙ্গে কিছু প্রশ্ন সামনে আনেন সাবেক এই সেনা কর্মকর্তা। এর মধ্যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হলো, শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেলেন? এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ কিভাবে ক্যান্টনমেন্টে আশ্রয় পেলেন? তিনি আশা প্রকাশ করেন, সব তথ্যের ঘাটতি পূরণ হলে মিলবে সেনাবাহিনীর প্রকৃত ভূমিকা। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন, আজ পর্যন্ত ২০২৪-এর পর জুন, জুলাই এবং আগস্টে কয়েক সপ্তাহব্যাপী চলা এই আন্দোলনের সময় সেনাবাহিনীর সঠিক ভূমিকা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সরকারিভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। সেই সাথে সশস্ত্র বাহিনীর ভেতরেও আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত আদালতও গঠন করা হয়নি। ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যের টুকরো মিললেও সেগুলো দিয়ে সেনাবাহিনীর আসল আচরণ সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। এজন্য এই বিপ্লবকে ফরাসি ও রুশ বিপ্লবের সাথে তুলনা করা কষ্টকর। তিনি একটা লম্বা বিশ্লেষণ দিয়েছেন। মোট কথা বলা যায় যে আজকে অনেকেই যে কথাটি বলছেন, এটা পক্ষ বিপক্ষ। যেমন একটা অংশ বিদ্যমান কাঠামোর আওতায় পরিবর্তনের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন। অন্যদিকে ইকবাল করিম ভূঁইয়া বলছেন যে না, এখানে যে পরিপূর্ণ যে বিপ্লব হওয়ার কথা ছিল, পুরো সংবিধান উল্টে যাওয়ার কথা, বঙ্গভবন উল্টে যাওয়ার কথা, রাষ্ট্রপতি না থাকার কথা, সেই ঘটনাগুলো ঘটেনি। অর্থাৎ একটা বিপ্লবী পরিষদ বা বিপ্লবী সরকার গঠন করার একটি আবহ তৈরি হয়েছিল, সেই সুযোগটা গ্রহণ করা হয়নি। ফলে আবারও সেই পুরনো স্বৈরতন্ত্রের জালে দেশ আটকা পড়েছে, তেমনটাই তিনি তার ফেসবুক পোস্টে তিনি ব্যাখ্যা করেছেন। বোঝাই যাচ্ছে যে নতুন একটি রাজনৈতিক চিন্তা চেতনা কিন্তু তিনি ধারণ করছেন এবং সেটাকে হয়তো নির্দেশনা করছেন, এবং স্বাভাবিকভাবে তার এই বক্তব্যের সঙ্গে একটা বড় রাজনৈতিক যোগসূত্র হয়তো আছে, সামনে হয়তো আরও পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।